তোর আশেপাশে খুঁজে দেখ, আমি আসছি। কল কেটে দিয়ে উদ্যান ফোনটা মেলোর দিকে এগিয়ে দিল। ফোনের লক খুলে দে, আমার ফোন হারিয়ে গেছে। মেলো বুঝতে পারলো উদ্যানের কথা, তাই সে দ্রুত নিজের ফোনটা লক খুলে উদ্যানের হাতে দিয়ে দিল। অনিলা নিজের রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই অনি রুমে আসে। তুমি হঠাৎ? অনি ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল। হঠাৎ? আমাকে কি তুমি প্রতি রাতে অ্যাকসেপ্ট করো? অনিলা প্রতি উত্তরে কিছুই বলল না। অনি এসে অনিলার পাশে বসতে অনিলা কিছুটা দূরে সরে বসে। আমাকে এতটা ঘৃণা না করলেও পারো। ঘৃণা ছাড়া আর কি করবো তোমাকে? আমার লাইফটাকে হেল করে দিয়েছো, এখন বলছো ঘৃণা না করলেও পারি? ইয়া নো পুয়েদো মাস দে বেরদাত নো পুয়ে। অনিলার মুখে স্প্যানিশ ভাষা শুনে অনি বিরক্তিমাখা চোখে তাকালো। এই বেয়াদব মহিলা, বেশি স্প্যানিশ ঝাড়বা না। পুরো 6 বছর স্পেশাল টিচার রেখে বাংলা শিখিয়েছি, যদিও স্প্যানিশ বুঝি। আমি তবুও ভালো লাগে না শুনতে। বাংলায় বলতেছি, আমি পারি না তোমাকে ঘৃণা ছাড়া কিছু করতে। মুক্তি দাও আমায়। আর আর কয় বছর আমাকে আটকে রাখবা? এবার অন্তত ছেড়ে দাও। অনিলা হাত ছুঁড়ে ছুঁড়ে কথাগুলো বলছিল। অনিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। আমি যেদিন মরে যাব সেদিন তুমি মুক্তি পেয়ে যাবা, তার আগে মুক্তি নেই তোমার। কথাটা শুনে অনিলা অবাক চোখে তাকায়। এইভাবে তাকিও না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এইভাবে তাকালে তোমাকে মুক্তি দিয়ে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিলা মাথা নিচু করে নিল। অনি তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমার জীবনে তোমার আসাটা উচিত হয়নি অনিলা। সেদিন আমাকে নিজের ছাতার নিচে ঠাঁই দেওয়াটা তোমার উচিত হয়নি। আমি বৃষ্টিতে ভিজে গেলে যেতাম। কেন সহমর্মিতা দেখালে আমাকে? আমি যে সহমর্মিতার জন্য বড্ড কাতর ছিলাম, কেন লোভ লাগিয়ে দিলে? তুমি আমাকে এড়িয়ে যেতে পারতে, তাহলে হয়তো আমিও তোমাকে এড়িয়ে যেতাম। চোখের কোণে জল জমলো। অনিলার চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। হঠাৎ করে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। কি অদ্ভুত, আমি আমার আসল নামটা পর্যন্ত ভুলে যেতে বসেছি। তুমি হয়তো সফল হয়েই যাচ্ছ অনি। তুমি আমাকে ফ্যানেলা থেকে সত্যি সত্যি অনিলা বানিয়ে ফেলেছো। তবে ট্রাস্ট মি, আমি অনিলা হতে চাই না। আমি ভুলে যেতে চাই না নিজের শেখরকে। আমিও চাই না, আমি শুধু তোমাকে নিজের দখলে রাখতে চাই, একটু সহমর্মিতার জন্য। এই যে সুযোগ পেলেই তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, ব্যাস এতটুকুই। বছর খানেক হলেও তুমি আমার উপর জোরাজুরি করো না। ব্যাপার কি? ইন্টারেস্ট হারিয়ে গিয়েছে? তুমি আগের মতো হয়ে গেছো তাই না অনি? আমার অগোচরে মেয়েদের সাথে নাইট স্পেন্ড করো। বিদ্যুৎ গতিতে অনি উঠে বসলো। এক হাত অনিলার মাথায় রেখে বলল। বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পর আর কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাইনি পর্যন্ত অনিলা। তাহলে তুমি থাকো কিভাবে? আগে তো না পেরে আমার সাথে জোরাজুরি করতে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনিলা, আর ভালোবাসার সাথে জোরাজুরি করা মানায় না। আমার খারাপ লাগে, সেই জন্যই তো রুম আলাদা করে ফেলেছি, যাতে তোমার সাথে মনের ভুলেও বাজে কিছু করতে না পারি। আমি বুঝতে পেরেছি মনের সন্তুষ্ট শারীরিক মেলামেশা ছাড়া লাভ করা যায় না। এই যে তোমার মুখখানা দেখলে আমার মন ভালো হয়ে যায়, এটাই তো আত্মা তুষ্টি। অনিলা ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। অনিও হালকা হেসে আবারও অনিলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জঙ্গলের মাঝে হন্যে হয়ে ফুলকে খুঁজে চলেছে উদ্যান লুহান সোহাম। রিদমও কিছুক্ষণের মধ্যে লোকজন নিয়ে এসে পড়বে। যে গাছটার সাথে ফুলকে বেঁধে রেখে গিয়েছিল ফিরে এসে সেই গাছের সাথে ফুলকে খুঁজে পায়নি উদ্যান। আমার মনে হয় ডাউটফুল সুযোগ পেয়ে পালিয়েছে। ভুলে গেলি হসপিটাল থেকেও তো বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সোহমের কথায় উদ্যান রুক্ষ গলায় বলল। ও পালিয়ে যাওয়ার মতো কন্ডিশনে ছিল না। তার উপর আমি অনেক শক্ত করে গাছের সাথে পেয়েছি, ওর হাত বেঁধে রেখে গিয়েছিলাম। কারো সাহায্য ছাড়া মুক্ত হওয়াটা অসম্ভব ছিল। সেখানে কি করে পালিয়ে যাবে? ভালো করে খোঁজ, আমার মনে হচ্ছে ও আশেপাশেই আছে। ভোর 5টা ফুলকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে পড়েছে উদ্যান। আর পারছে না, মেয়েটা কোথায় হাওয়া হয়ে গেল। মেয়েটাকে খুঁজে না পেলে উদ্যান কি করবে? ভাবনাটা মাথায় আসতে উদ্যান নিজের ঘাড় চেপে ধরলো। বাকি সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করলো। উদ্যান থেমে গিয়ে হাঁপিয়ে উঠলো। হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়লো। চারপাশ থেকে যেন ফুলের বলা কথাগুলোর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। আপনি একটা লম্পট বোধ বুদ্ধিহীন দানব আপনি, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড আর না আছে মেরুদণ্ড। হ্যাঁ, আমি সব কিছু, তবে আমি লম্পট নই। আমি নই তেমন। তাছাড়া সব কিছু আমি স্বীকার করছি, তবে তুই স্বীকার করে নে। তুই বিধ্বংসী, তুই সর্বগ্রাসী, তুই আপদ, তুই সর্বনাশী। উদ্যান একবার আশেপাশে তাকালো, ফের চারিপাশ থেকে ভেসে এলো। আপনার থেকে একটু রহম আশা করেছিলাম। স্ত্রী হিসেবে না হোক, একজন নারী হিসেবে একটু রহম তো করতেই পারতেন।
আমি আর আশা করব না কোনো কিছু। নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো, তবুও শেষ নিঃশ্বাস অবধি কলঙ্ক মুক্ত থাকবো। দ্বিতীয়বারের মতো উদ্যানের কণ্ঠরোধ হয়ে এলো। সে বিড়বিড় করে বলে উঠল, তোকে একা রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি মানছি আমি ভুল করেছি। তুই আমাকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিবে, তবু আমি তোকে আর গাছের সাথে বাঁধবো না। ফিরে আয়, ফিরে আয়। আমার ঋণ শোধ না করে তুই হারিয়ে যেতে পারিস না। অনেক দিনে পাওনা আছে আমাদের মাঝে। তুই অনেক কিছু কেড়ে নিয়েছিস আমার থেকে। এভাবে কিভাবে চলে যেতে পারিস? উদ্যান হঠাৎ দাঁড়িয়ে গেল। মেয়েটার সাথে খারাপ কিছু হয়নি তো? মেয়েটা তো সেই রকম নয়। মেয়েটা তো প্রমাণ করে দিয়েছিল সে সবার থেকে আলাদা। মেয়েটা তো সেসব সহ্য করতে পারবে না। লোভী কৃষকের মতো কি তবে এবার উদ্যানও হারিয়ে ফেলবে তার সন্তুষ্টিকে? না প্রিমরোজ। উদ্যানের চিৎকারে চারিপাশ কেঁপে উঠল। হঠাৎ তার চিৎকারে আশেপাশের গাছে থাকা পাখিগুলো ভীত সন্ত্রস্ত হয়ে ডানা ঝাপটে এদিক সেদিক উড়াউড়ি করতে লাগলো। উদ্যান থামলো না, আবারও ডেকে উঠল। প্রিমরোজ, হোয়ার আর ইউ? কাম আউট ফাস্ট। উদ্যান এবার ছুটে ছুটে ফুলকে খুঁজতে লাগলো। অন্যদিকে তার অবস্থা দেখে বাকি সবাই বিস্মিত চোখে তাকিয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। উদ্যানের বিলাপ শুনে হৃদম পিছন থেকে এসে তাকে আঁকড়ে ধরে। কেন এমন করছিস? আর এই প্রিজম কাকে রাখছিস? হৃদমের কথায় উদ্যানের হুঁশ ফেরে। সে এতক্ষণ কি বলছে না বলেছে নিজেও জানে না। উদ্যান স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে একটা বড় শ্বাস নিল। কনসোলটা ঠিক হতে কতক্ষণ লাগবে? দাঁড়া, কল রেখে দেখছি। পকেট থেকে ফোনটা বের করে হৃদম কল লাগালো অনির ফোনে। উদ্যানের কনসোলটা অক্ষত থাকলে এতক্ষণে ফুলের গলায় থাকা পেজারের সাহায্যে লোকেশন ট্র্যাক করে ফুলকে খুঁজে পেয়ে যেত তারা, যদিও কনসোলটা ঠিক করা হচ্ছে। হ্যালো অনি, কনসোলে কোনো সিগন্যাল এসেছে? হৃদমের প্রশ্নে ফোনের অন্য পাশ থেকে অনি বলল, হ্যাঁ, আমি এখনই তোকে কল দিতাম। সিগন্যাল পাওয়া গেছে, সেন্ড করে দিচ্ছি তোকে। কিরে, লোকেশন কোথায় দেখাচ্ছে? উদ্যান গম্ভীর গলায় জিজ্ঞাসা করে। এখন তার কণ্ঠ স্বাভাবিক শোনাচ্ছে। পুলিশ স্টেশনের লোকেশন দেখাচ্ছে। লফুল কি আমাদের নামে মামলা টামলা করতে গেল নাকি? সোহমের প্রশ্নে বাকিরা চোখ কটমট করে তাকায় তার দিকে। সবার তাকানো দেখে সোহম মেকি হেসে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? লোকেশন দেখে যা মনে হচ্ছে আমি তাই বলেছি। পুলিশ স্টেশনে শক্তপোক্ত কাঠের তৈরি বেঞ্চের উপর পড়ে আছে ফুল। সামনেই বসে আছে ইন্সপেক্টর উর্বি। রাত 1:30 নাগাদ জঙ্গলের পথ দিয়ে শহরে ফেরার সময় সে ফুলকে খুঁজে পেয়েছিল। ফ্ল্যাশব্যাক, রাত 1:30। এক হাতে গাড়ি চালাচ্ছে উর্বি, আর এক হাত উইন্ডোর উপর রেখে ভাবুক চোখে সামনে নির্জন রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ির হেডলাইটের আলো ক্ষণে ক্ষণে সামনের পথ আলোকিত করে দিচ্ছে। হঠাৎ করেই তার নজর পড়ল রাস্তায় ছিটিয়ে রাখা ডালপালার উপর। পাশে এসপি আরাফাত সানি বসে আছেন। পেছনে বসে আছে ড্রাইভার সহ আরেক পুরুষ ইন্সপেক্টর। আসার সময় বারবার টায়ার পাংচার হওয়ায় অতিষ্ঠ হয়ে নিজে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উর্বি। যাওয়ার সময়ও সেই চালাচ্ছে। তার গাড়ি ছিল সবার সামনে। সে থেমে যেতে পেছনের গাড়িও থেমে গেল। কি হয়েছে উর্বি? স্যার, আই থিংক সামনে ফাঁক আছে, টায়ার পাঞ্চার হয়ে যেতে পারে। আপনারা বসুন, আমি নেমে দেখছি। আরাফাত সানি সম্মতি জানালে উর্বি গাড়ি থেকে নেমে পড়ে। পকেট হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। এগুলো দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কিন্তু কে রেখেছে? স্ট্রেঞ্জ, ডালপালা এগুলো এখনো সতেজ, যার মানে ভাবনার মাঝে তার ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে জলজল করছে মিস্টার সেন দিয়ে সেভকৃত নাম্বারটি। শুকনো ঢোক গেলে উর্বি একবার পেছনে ঘুরে তাকালো, তারপর গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনি যদি কিছু না মনে করেন পিছনের গাড়িতে করে চলে যান। আসলে আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে, এখনই রিসিভ করতে হবে। এসপি সানি আর অপর ইন্সপেক্টর বিষয়টা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে গেল। উর্বি ড্রাইভার গাড়ি সাইডে সরিয়ে রাখতেই পেছনের গাড়িগুলো চলে যায়। দ্বিতীয়বারের মতো ফোনের রিংটোন বেজে উঠতে উর্বি কলটা রিসিভ করে। উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের দিকে হাঁটা ধরল। মূলত সে নিজে ড্রাইভারকেও ব্যক্তিগত বিষয়গুলো জানাতে চায় না। হ্যালো, উর্বি গলার স্বর ক্ষীণ শোনালো। অপর পাশ থেকে মিস্টার দীপক সেন নামের লোকটি ভারী গলায় বলল, উর্বি স্যার, আমি আপনার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি উর্বি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। আপনাকে তো সবই বলেছি, বিয়েটা আমি নিজের ইচ্ছে করিনি। আপনি একজন বুদ্ধিমতী নারী, যে আমি জানি। আপনাকে ব্যাখ্যা দিতে হবে না। তবুও বলছি, আমি একজনকে ভালোবাসতাম, এখনও বাসি। পরিবারের চাপে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার ভালোবাসার মানুষটির ধর্ম জাত ভিন্ন। মিথ্যা বলবো না, আমিও ভেবেছিলাম বিয়ে করে নিলে ওকে ভুলে যেতে পারবো, যেটা ছিল আমার ভুল ধারণা। আমি ওকে ভুলতে পারিনি উর্বি, আর না তো পারবো। আমি আজকে ওকে নিয়ে দেশ ত্যাগ করব। যাওয়ার আগে আপনার মুক্তির সনদপত্র আপনার ঠিকানায় পাঠিয়ে দিয়ে গেলাম।
কারো সাথেই আর যোগাযোগ রাখবো না। ভালো থাকবেন। নিজের মতো করে কথাগুলো বলে কল কেটে দিল দীপক। উর্বিকে কিছু বলার সুযোগটুকুও দিল না। অবশ্য এটা নতুন কিছু না, বিয়ের পর থেকে এমনটাই হয়ে এসেছে। দীপকের যখন ইচ্ছে হয় তখন কল দেয়, নিজের মতো কথা বলে আবারও কল রেখে দেয়। এক বুক আশা নিয়ে প্রতিবার কল রিসিভ করলেও মুখ ফুটে কিছু বলার সুযোগটুকুও পায় না উর্বি। তবে আজকের বিষয়টা কল্পনাতীত ছিল। এভাবে কিভাবে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল লোকটা, ভাবতেই উর্বি চোখের কোণে জল জমল। বস্তুত উর্বি কঠোর মনের হলেও গায়ে ডিভোর্সের ট্যাগ লেগে যাওয়ার যন্ত্রণাটা তার সমস্ত কঠোরতাকে ছাপিয়ে গেছে। দুহাতে চোখ মুছে নিল উর্বি, এতে যেন চোখে জলগুলো আরও আশকারা পেয়ে গেল। কেন আমার সাথে হলো এমন? আর কিছু বলতে পারল না উর্বি। বুকের ভেতরে অসহ্য পীড়া হচ্ছে। স্বামী নামক লোকটাকে বিয়ের দিন একবার চোখের দেখা দেখেছিল উর্বি, এরপর আর দেখা হয়নি বলতে গেলে। মাথা চেপে ধরে ছুট লাগালো উর্বি। আরও কিছুটা এগিয়ে গিয়ে ফোন লাগালো দীপকের নাম্বারে। অপর পাশ থেকে কল রিসিভ হতেই চিল্লিয়ে উঠল উর্বি। আপনার ধারণা ছিল বিয়েটা একটা ছেলে খেলা, একবার খেলে দেখতে মন চেয়েছিল, আপনি খেলেছেন, এখন মন চাইছে না, খেলবেন না। বাহ, কি দারুণ ভাবে বলে দিলেন ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। আশা করি নিরাশ করবেন না। নিরাশ? আপনি কেন অধিকার আশা করছেন? আমি তো আপনাকে চিনিই না পর্যন্ত। ধ্বংস করে দিলেন আমার জীবনটা। একটা অপরিচিত মেয়ের জীবন ধ্বংস করে দিলেন। একবারও মনে হলো না মেয়েটাকে সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত? আরে তা মনে হবে কেন? আপনি যেখানে নিজের ভুল সম্পূর্ণই উদাসীন, সেখানে অনুশোচনা হবে আশা করাটাও বোকামি। ভাববেন না কথাগুলো আপনাকে নিজের কাছে আটকে রাখার জন্য বলেছি। আমি আপনাকে অবশ্যই ডিভোর্স দিয়ে দেব, তবে আপনার জন্য নয়, নিজের জন্য, নিজেকে মুক্তি করার জন্য। আপনি এসব কি বলছেন আপু? কে আপনি? ফোনের অন্য পাশ থেকে মেয়েলি কণ্ঠ শুনে থেমে গেল উর্বি। বুঝতে পারল সে ভুল কাউকে সঠিক কথা বলে ফেলেছে। কিছুক্ষণ থেমে চাপা স্বরে উর্বি বলল, আমি আজ কেউ নেই, তবে আপনার প্রেমিকার কাছে আমি ছিলাম একটা প্রজেক্ট, যেটার উপর সে এক্সপেরিমেন্ট করেছিল। এক্সপেরিমেন্ট শুরু করার সাথে সাথেই অনুবাদন করতে পারে ভবিষ্যতে যে কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন। তাই আমি নামক প্রজেক্ট মাঝপথেই ডিসমিস করে দিয়েছেন। কথাগুলো বলেই কল কেটে দেয় উর্বি। ভালোর সাথে খারাপ হওয়াটা কতটুকু যৌক্তিক প্রভু? এটা কি অন্যায় নয়, নাকি তোমার বলার অন্যায় সংজ্ঞার উল্টো? চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল উর্বি। শেষবারের মতন চোখ মুছে হাঁটা ধরল। একটা গাছ পাশ কাটিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে সে হোঁচট খায়। উত্তেজনায় শরীর শিউরে ওঠে উর্বির। সাহসী হলেও ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। কিছুটা সময় নিয়ে গাছের দিকে তাকিয়ে একটা অবয়ব দেখল উর্বি। মুহূর্তে চোখ বড় বড় হয়ে গেল তার। বর্তমান ভোর 5টা। অচেতন মেয়েটি চোখের পাপড়ি নড়ে উঠতে উর্বি মৃদু গলায় ডাক দিল, এই যে শুনছো? চোখ মুখ কুচকে গেল ফুলের। আধো আধো চোখে আশেপাশে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ। আমি কোথায়? এইটুকু বলতে সক্ষম হয়েছে ফুল। তুমি পুলিশ স্টেশনে আসো, কিন্তু তুমি এত রাতে ওই রকম একটা নির্জন জায়গায় কি করছিলে? আর তোমাকে এভাবে বেঁধেই বা রেখেছিল কে? উর্বির প্রশ্নে ফুল ফট করে চোখ মেলে তাকায়। বুঝতে পারে সে কোনোভাবে দানবটার হাত ফসকে বেরিয়ে এসেছে। ব্যাপারটা বোধগম্য হতেই ফুল সর্বশক্তি খাটিয়ে উঠে বসে। কাঁধের জায়গাটা চিনচিন করে উঠতে সেখানে হাত রাখে ফুল। জায়গাটা ব্যান্ডেজ করা, যার মানে তার চিকিৎসা করা হয়েছে। মূলত সেই কারণেই চেতনা ফিরে পেয়েছে ফুল। যদিও জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফুল ভাঙা গলায় বলে, আমি আপনাকে সব বলবো, তার আগে আমার বাড়ির কাউকে একটু ফোন করুন। উর্বি মাথা নেড়ে ফোন বের করলো। কপালের উপর হাত রেখে শুয়েছিল আবেশ। আচমকা ফোনের রিংটোন তন্দ্রা ভাব কেটে যায়। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফুলের ফোনটা বাজছে। লাফ দিয়ে উঠে বসে আবেশ। এই ভোরবেলায় ফুলের ফোনে কে কল দিতে পারে? ফুল নয় তো? সাথে সাথেই কল রিসিভ করলো আবেশ। হ্যালো। বহুদিন পর আবেশের কণ্ঠ শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে ফুল। আবেশ ভাই? ফুলের রিনরিনে গলায় নিজের নাম শুনে আবেশের বুকের ভিতর গুমড়ে উঠল। জান, বল না, কোথায় আছিস? কথা দীর্ঘ না করে ফুল লোকেশন জানিয়ে দিল। কয়েক মিনিটের ব্যবধানে হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করলো আবেশ। চাতক পাখির ন্যায় আশেপাশে তাকিয়ে ফুলকে খুঁজতে লাগলো। বেঞ্চের উপর বসে থাকা বিধ্বস্ত ফুলকে দেখে আবেশ নিজেকে সামলে রাখতে পারে না। এক ছুটে গিয়ে ফুলকে টেনে নেয় বুকের মাঝে। আবেশের অনুভূতি বুঝতে পেরে ফুলও তাকে আটকায় না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আবেশ ফুলকে ছাড়ে না। আবেশ ভাই ছাড়ো আমায়, আমাদের বের হতে হবে। ফুলের চুলের মাঝে কয়েকটা চুমু দিয়ে আবেশ সরে দাঁড়ালো। তাদের আবেগঘন মুহূর্ত দেখে উর্বি চলে যায় অন্যদিকে। অন্যদের ভালোবাসা দেখতেও ভালো লাগে, এটাও এক ধরনের ইতিবাচক অনুভূতি। তুই এত শুকিয়ে গেছিস কেন ফুল?
ডেভিলটা তোকে খেতেও দেয়নি, তাই না? ফুলের মুখটা হাতে রাজলাই নিয়ে আবেশ সতর্ক চোখে দেখছে। এরূপ ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ফুল। আলতো হাতে আবেশের হাত সরিয়ে দিয়ে বলে, তুমি তো বরাবরই চেয়েছো আমি যেন শুকিয়ে যাই। এখন তো তোমার খুশি হওয়া উচিত। আমি মজা করে বলতাম, সিরিয়াসলি না। হয়েছে, এখন আমাকে নিয়ে যাও। দানবটা এখানেও চলে আসতে পারে। আবেশ মাথা নেড়ে ফুলের হাত ধরে চলে যেতে লাগলো। তুমি এরকম অবস্থায় এখানে কি করেছিলে সেটা আমাকে বলবে না তো? উর্বির প্রশ্নে ফুল পেছনে ঘুরে তাকায়। ফুল কিছু বলতে চাইলে আবেশ বাধা দিয়ে বলে, এটা একটা পারিবারিক সমস্যা ম্যাম, বিষয়টা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। ফুল যেহেতু নিজ ইচ্ছাতেই আমার সাথে যাচ্ছে, সেহেতু আপনার কোনো সমস্যা হবে না আশা করি। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না আবেশ ফুলকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে আবেশের কথাগুলো শুনে উর্বির হায় রে ঠোঁটের কোণে পরিচিতি, তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তোরা কেন এত হারামি? তোদের কি এখনো কৃতজ্ঞতা বা অনুতাপ হয় না? নাকি সরি বা ধন্যবাদ বলতে ভয় পাস? কোনটা? বউকে জঙ্গল থেকে তুলে এনে আদর যত্ন করে হাতে তুলে দিলাম, কই ধন্যবাদ জানাবি তা না করে মেজাজ দেখাচ্ছিলি। বিড়বিড় করে কথাগুলো বলে নিজের ডেস্কে ফিরে গেল উর্বি। হাতের কাজ শেষ করে বাড়িতে ফিরে যাবে। স্টেশন থেকে বের হতে ফুল বলে ওঠে, তুই খুব ভালো করেই জানিস আমাদের হাতে সময় নেই। তারপরেও ফুলের নজর গেল গলায় থাকা পেজারের দিকে। সবুজ বাতি জ্বলছে আর নিভছে। দম আটকে এলো ফুলের। এটার মাধ্যমে কি কোনোভাবে আমায় খুঁজে পেয়ে যাবে? ভাবনাটা মাথায় আসতে এক হাতে লকেটটা ছিঁড়ে ফেললো ফুল। তারপর সেটা হাতে নিয়ে একবার তাকালো। আমাকে আপনি খুঁজে পাবেন না উন্মাদ। আমি চলে যাচ্ছি আপনার তৈরিকৃত গোলক ধাঁধার প্রাচীর টপকে, যে প্রাচীর টপকাতে আপনি নিজে আমায় সাহায্য করেছেন। ধন্যবাদ। আলবিদা। চরম বিতৃষ্ণার সাথে পেজারটা রাস্তার মাঝে ছুঁড়ে মারল ফুল। উঠে বস। আবেশের কথায় ফুল তার দিকে তাকাতেই দেখলো আবেশ বাইকের পিছনে বসতে ইশারা করছে। ফুল একটা শুকনো ঢোক গিলল। কি হলো, তাড়াতাড়ি বস। মাথা নেড়ে উঠে বসলো ফুল। সে বসা মাত্র আবেশ তার হাত ধরে শক্ত করে নিজের কোমরের উপর রাখলো। ভালো করে ধরে বস, তোর গায়ে প্রচুর জ্বর, পড়ে টরে যাস না। খারাপ লাগলে আমাকে বলিস কেমন? ফুলের মাঝে কিছুটা জড়তা কাজ করছে। এর আগেও আবেশের সাথে এভাবে বসেছিল ফুল, তবে আজকেই কেন এতটা আনকমফোর্টেবল লাগছে, এত অস্থির অস্থির লাগছে। ভাবনার মাঝে আবেশ বাইক স্টার্ট দিল। সকাল 6টা। আঙ্গুলের ডগা দ্বারা কপালে চেপে ধরে কয়েকটা ফাইল দেখছে উর্বি। আজকের কাজ শেষ করে একেবারেই বাড়িতে চলে যাবে বলে ঠিক করেছে সে। টেবিলের উপরে ধোয়া ওঠা চায়ের কাপ, কাজের ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দেওয়া হচ্ছে। মূলত দীপকের ব্যাপারটা ভুলে থাকার প্রয়াসে কাজের মধ্যে ডুবে আছে উর্বি। তার মধ্যে কয়েকজন যুবক হনহনিয়ে পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ল। তাদের মধ্যে থাকা একজন এসে উর্বি টেবিলের উপর বাড়ি মেরে দিল। হট দ্য সিলি গার্ল, ড্রাগ হার আউট। আকস্মিক গমগমে পুরুষালী কণ্ঠে উর্বি অবাক চোখে তাকালো। টেবিলের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে উদ্যান। পাশে লুহানা সোহাম দাঁড়িয়েছে। রিদম সাথে এলো। উর্বিকে দেখে সে বাইরেই থেমে গেছে। মেজাজ বিগড়ে গেল উর্বির। এমনি মন মেজাজ ভালো ছিল না। তার উপর দারোয়ান, ওই দারোয়ান, এই পাগলা হাতিকে ঢুকতে দিয়েছে কে? সেই কেমন দক্ষ যন্ত্র শুরু করেছে? উর্বির হটকারিতায় চটে গেল উদ্যান। ইতিমধ্যে তার মাথায় আগুন জ্বলছে। একটা মেয়ে তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, ভাবতেই বিরক্ত লাগছে। এই প্রথম সে কোনো জিনিসের জন্য সশরীরে ছুটাছুটি করছে। স্বভাবতই উদ্যানের হাত উঠে গেল। উর্বির গালে চড় লাগাতে যাবে তার আগে সোহাম বলে ওঠে, দেহ কন্ট্রোল ইয়োর সেলফ, পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছে। নিজেকে সামলে নিল উদ্যান। ঠিক করলো আগে মেয়েটাকে পেয়ে নিক, তারপরে ইন্সপেক্টরের ভাবলীলা সাঙ্গ করবে। উর্বি তো অবাক চোখে তাকিয়ে আছে উদ্যানের হাতের দিকে। এনি হাউ, আপনি কি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? চোখ বন্ধ করে নিল উদ্যান। তাকে সাইডে টেনে নিয়ে গেল লুহান। এবার সোহাম এগিয়ে এলো। অ্যাকচুয়ালি ও একটু শর্ট টেম্পার, কিছু মনে করবেন না। তার ওপর পার্সোনাল গার্লস হারিয়ে যাওয়াতে ওর মাথা খারাপ হয়ে গেছে। পার্সোনাল গার্ল? আপনাদের প্রবলেমটা কি খুলে বলুন। সোহাম কথা না বাড়িয়ে ফোন থেকে ফুলের একটা পিক বের করে উর্বির সামনে ধরলো। এদিকে তার ফোনে ফুলের ছবি দেখে উদ্যান তেরে এসে সোহামের শার্টের কলা চেপে ধরলো। তোর ফোনে ওর ছবি কিভাবে এলো? উদ্যানের রক্তিম চোখ জোড়া দেখে গলা শুকিয়ে এলো সোহামের। এটা সেই পার্টির দিন তুলেছিলাম। সেই দিন লাস্ট আমি ওর দিকে তাকিয়েছে, আর তাকাইনি, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, তুই বরং নিজের ফোন থেকে বের করে দেখা। হাত আলগা হয়ে এলো উদ্যানের। কি করছে, কেন করছে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ঘুরে হাত মুট করে নিল উদ্যান। আমার ফোন হারিয়ে গেছে। উদ্যানের নিস্তেজ কথায় সোহাম চমকে গেল। তার মানে তোর ফোনে ওর ছবি ছিল? ফোন হারিয়ে না গেলেও তুই দেখাতে পারতি। পুনরায় টেবিলের উপর ঘুষি মারল উদ্যান। এবারের আঘাতে টেবিলের উপরে থাকা চায়ের কাপ ছিটকে নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এসব আপনারা কি বলছেন? পুলিশ স্টেশনে বসে
আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, বেরিয়ে যান। উর্বির কথায় উদ্যান চোখ কটমট করে তাকায়। উর্বি না চাইতেও ঘাবড়ে গেল। লয়ারগুলো কোথায়? উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই বেশ কয়েকজন লয়ার প্রবেশ করলো। তাদেরকে দেখে চোখ বড় বড় হয়ে গেল উর্বির। উদ্যান এবার এক হাত কোমরে রেখে ঘাড় কাত করে বলল, মেয়েটাকে কিডন্যাপ করে আটকে রাখার অভিযোগে আমি আপনার চাকরি খেয়ে দিতে পারি, মিসেস উর্বতী সেন। তাছাড়া আপনার সাথে আমার একটু সিক্রেট মনমালিন্য আছে। আফটার অল, আজকের এই অপ্রত্যাশিত ঘটনার মূলে আপনিই ছিলেন। উদ্যানের কথাগুলো ও বুঝতে পারল না। কি বলছেন এসব? কাকে কিডন্যাপ করেছি আমি? আর আপনারা কারা? উদ্যান সোহামের দিকে তাকাতে সোহাম ফোনের স্ক্রিনে উর্বির সামনে ধরল। ছবিটা দেখে থমকে গেল উর্বি। উদ্যান এবার নিজের পকেট থেকে লকেটটা বের করলো। ভেতরে ঢোকার সময় পুলিশ স্টেশনের বাইরে লকেটটা নিচে পড়া পেয়েছিল উদ্যান। মেয়েটা এখানেই ছিল। কি করেছেন মেয়েটাকে? বিক্রি করে দিয়েছেন? কী সব বলছেন? বিক্রি করে দিয়েছি মানে? ওনাকে আমি জঙ্গলের মাঝে খুঁজে পেয়েছিলাম, গাছের সাথে বাঁধা অবস্থায়। খপ করে লকেটটা মুঠে পুড়ে নিল উদ্যান। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আপনি মিথ্যা বলছেন। মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরেছিলাম, সেখান থেকে আপনি কিডন্যাপ করে এনেছেন মিসেস উর্বতী। এখনই মেয়েটাকে আমার হাতে তুলে না দিলে আপনার বিরুদ্ধে কিডন্যাপিংয়ের কেস করব। উর্বি এবার বুকের উপর হাত ভাঁজ করে বলল, ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে প্রমাণ আছে যে আমি মেয়েটার সাথে কিছু করিনি। গুড, সিসিটিভি ফুটেজ দেখান। উদ্যানের ব্যবহারে উর্বি রেগে গেল। তবুও নিজের চাকরি হারাতে চায় না সে, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আমি শিওর মেয়েটাকে আপনি গাছের সাথে বেঁধে রেখে গিয়েছিলেন। হয়তো আপনার ভয়ে মেয়েটা আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি। কি প্রমাণ আছে আপনার কাছে? অযৌক্তিক কথা বলে আমার সময় নষ্ট করবেন না। আগে মেয়েটার সাথে আপনার রিলেশন ক্লিয়ার করুন, নয়তো কারো পার্সোনাল ডিটেলস দেওয়ার অনুমতি নেই। উর্বির কথাটা শুনে উদ্যান পেছনে তাকে একজন লয়ারকে ইশারা করতে সে এগিয়ে এসে কিছু কাগজ উর্বির দিকে এগিয়ে দিল। কাগজগুলো হাতে নিয়ে চোখ বুলাতে উর্বি হাঁ হয়ে যায়। আপনি মেয়েটার হাজবেন্ড? উর্বির প্রশ্নে সুহান ভীত চোখের ন্যায় চমকে উঠল। বেকুবের মতো দুজনেই তাকিয়ে রইল উদ্যানের মুখপানে। আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন। উদ্যান চাপা স্বরে কথাটা বলল। উর্বি বুঝে উঠতে পারছে না ব্যাপারটা। আপনি মেয়েটার স্বামী হলে আবেশ নামে ছেলেটাকে? মেয়েটা তো আবেশ নামে ছেলেটাকে কল দিয়েছিল। আমি তো ভেবেছিলাম সেই ছেলেটাই ওর হাজবেন্ড। যেভাবে সে জড়িয়ে ধরলো, বাকি কথাটুকু শেষ করতে পারলো না উর্বি। তার আগেই উদ্যান গর্জে উঠল। Just shut up. বলেই উল্টো ঘুরে চলে যেতে লাগলো উদ্যান। আরে সিসিটিভি ফুটেজ না দেখেই যাচ্ছিস কোথায়? ফুল কার সাথে আছে না জেনে ওকে খুঁজে বের করব কিভাবে? লুহান পেছন থেকে উদ্যানের বাহু টেনে ধরতেই উদ্যান দাঁতে দাঁত চিপে বলে ওঠে, স্যার, আমাকে সিসিটিভি ফুটেজ দেখা লাগবে না আমার। আমি বুঝে গেছি মেয়েটা কার সাথে গেছে। তোরা নিজেদের কাজ কর গিয়ে, আমি একাই ওকে খুঁজে বের করব। বলেই হাত ঝাড়া মেরে উদ্যান গটগট পায়ে বেরিয়ে গেল। টেবিলের উপরে রাখা হোয়াইট রোজ ভ্যানিলা কেকের দিকে তাকিয়ে ম্লান হাসলো ফুল। এই প্রথম নিজের জন্মদিন ভুলে যাওয়ার দরুন নিজের কাছে নিজেকে পরিপক্ক ঠেকছে। সে হয়তো বড় হয়ে গেছে। এর আগে কখনো এমনটা হয়নি যে নিজের জন্মদিন ভুলে গেছে সে। এসবের কি দরকার ছিল আবেশ ভাই? কেকের উপর ক্যান্ডেল লাগাতে লাগাতে আবেশ বলল, আমাদের জার্নি দীর্ঘ হতে চলেছে, সেখানে পৌঁছে ক্লান্ত হয়ে যাব, তাই এখনই জন্মদিন পালন করে ফেলি। সময় নষ্ট না করে আমাদের উচিত যত দূর সম্ভব চলে যাও আবেশ ভাই। তাড়াতাড়ি কর। আবেশ নাছোড়বান্দা, সে জন্মদিন পালন করবে তো করবে। ফুলকে নিশ্চুপ হয়ে যেতে দেখে আবেশ আর চোখে তাকালো। চুপ করে গেলি কেন? এতদিন পর দেখা হলো, আমি তো ভেবেছি আজকে কথা বলে বলে আমার মাথায় খেয়ে ফেলবি। পুনরায় ম্লান হাসলো ফুল। সত্যি বলতে ফুলের এরূপ হাসার ধরন পছন্দ হলো না আবেশের। বোকার মতো হাসতে কে শিখিয়েছে তোকে? এভাবে হাসবি না। তোমার কাছেও আমার হাসি বিরক্ত লাগছে আবেশ ভাই? তার মানে আমার হাসি আসলেই অসুন্দর? সেই জন্যই কি পাথর মানবটাও আমার হাসি পছন্দ করতো না? আবেশের হাত থেমে গেল। তোর হাসি অনেক সুন্দর, তবে তুই হাসছিস না, শুধু হাসার অভিনয় করছিস। সেই জন্যই বললাম জোর করে হাসতে হবে না। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিল ফুল। আবেশ তাকে বেশ ভালোই বুঝতে পারে। অদ্ভুত, এর আগে সে ব্যাপারটা লক্ষ্যই করেনি। আবেশ কি বরাবরই তাকে এত ভালো বুঝতে পেরেছে? তোর জন্য বড় একটা গিফট কিনেছিলাম। কথাটা শুনে ফুল ঠোঁট কামড়ে সরু চোখে আবেশের দিকে তাকালো। তার চাহনি দেখে আবেশ ফিক করে হেসে উঠল। হয়েছে কি, গিফটটা এতই বড় ছিল যে আমি একা তুলতেই পারছিলাম না, তাই সাথে করেও আনতে পারিনি। আবেশের কথা শুনে ফুল নিজেও এবার হেসে উঠল। মিথ্যে কথা বলছো তুমি, এবারও আমার জন্য গিফট আনতে ভুলে গেছো?
আবেশের হাসি মিলিয়ে গেল। এবার সে ভোলেনি, তবে আসার সময় গিফটটা খুঁজে পায়নি। তাড়াহুড়োয় বেশি খোঁজাও সম্ভব হয়নি। হঠাৎ আবেশকে চুপ হয়ে যেতে দেখে ফুল বলল। মা আর মামি কেমন আছে? ফুলের প্রশ্নে আবেশ শক্ত গলায় বলল। অন্য কারো ভালো থাকা কেড়ে নিয়ে যেটুকু ভালো থাকা যায় সেটুকুই আছে। মাথা নিচু করে নিল ফুল। আমার জন্য তুমি নিজের ঘর ছাড়বে সেটা তো আমি চাই না আবেশ ভাই। তুমি আমার জন্য কোথাও একটা ব্যবস্থা করে দিয়ে চলে যেও। আমাকে কোথায় যেতে বলছিস ফুল? তোর যেমন কেউ নেই তেমনি আমারও কেউ নেই। কোথায় যাব আমি? আমাদের সবাই আছে, বাবা ব্যতীত। হয়তো বাবা না থাকলে জীবনটা এমনই হয়। কেউ নেই ফুল, যারা আছে তারা মানুষ নয়, শুধু মানুষের মুখোশ পরে আছে। মনুষ্যত্বহীন যে কোনো প্রাণী পশুতুল্য। মানুষ হলে এরকম মনুষ্যত্বহীন দয়াময়হীন হতে পারতো না। এত কিছুর পরেও আমি তাদের মাঝে কোনো প্রকার আফসোস দেখিনি ফুল। তুই ভাবতে পারছিস তবুও তুমি আমার জন্য মামিকে ছেড়ে আসতে পারো না আবেশ ভাই? আমি তোর জন্য না, নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য সবাইকে ছেড়ে আসতে পারি ফুল। ফুল এবার তাকালো আবেশের দিকে। পানিতে টলমল করছে ফুলের আখিদয়। মৃদু ফোপানোর শব্দ ভেসে আসছে ঠোঁটের ফাঁক গলে। আবেশ বসা থেকে উঠে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো। হালকা ঝুঁকে ফুলের চোখের পানি মুছে দিল। ভরাট কণ্ঠে বলল। আমি ফুলের হাসি দেখতে ভালোবাসি, কান্না দেখতে নয়। আমি চাই ফুলের অশ্রু বিরল হোক, মহামূল্যবান হোক। শত সাধনা করেও কেউ অশ্রু ঝরাতে না পারুক। হাজার সাধনার পর কেউ যদি তার অশ্রু আনতে সক্ষম হয়, সেই অশ্রু আনন্দের অশ্রু হোক। লোহান, তোর কি মনে হয় লয়ার যে পেপারগুলো দেখিয়েছে সেগুলো সত্য? উদ্যানে যাওয়ার দিকে তাকিয়েছিল রুহান। সোহামের প্রশ্নে সে জোর দিয়েই বলল। দেহ আর যাই করুক, হুট করে বিয়ে করে ফেলবে না। তোর মতো বিয়ে পাগল হলেও পেপারগুলো সত্যি হওয়ার চান্স থাকতো, কিন্তু তেহুর বেলায় এমন কোনো চান্স নেই। তাছাড়া এমন ফেক ম্যারেজ সার্টিফিকেট তৈরি করা কোনো ব্যাপার না। তার মানে তুই বলতে চাইছিস পেপারগুলো ভুয়া? অবশ্যই ভুয়ো। যদি কেউ এসে বলে তেহু রেগে মেগে হাজার জনের মাথা ফাটিয়ে ফেলেছে, আমি সেটাই বিশ্বাস করে নেব। তবু ওর মতো দানব বিয়ে করে নিয়েছে এটা বিশ্বাস করতে পারবো না। ও নিজে এসে বললেও আমার ওকে মাতাল বলে মনে হবে। যদিও মনস্টারটা খুব সহজে মাতাল হয় না, মাঝে মাঝে ওকে তো আমার বোপট বলেই মনে হয়। লুহানের কথাগুলো শুনে সোহাম পেছনে ঘুরে তাকালো। লয়ারগুলো ইতিমধ্যে স্থান ত্যাগ করেছে। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিল সোহাম। উদ্যান বিয়ে করে নিলে সে আরো একটু সাহস পেয়ে যেত বিয়ে করার। তবে লুহানের কথায় যুক্তি আছে। যেখানে মেয়েদের দেখলেও উদ্যানের চোখে বিতৃষ্ণা ফুটে ওঠে, সেখানে বিয়ে করে নিয়েছে ভাবাটাও উচ্চ প্রত্যাশার মধ্যে পড়ে। লুহান আর সোহাম বাইরে এসে দেখলো রিদম চলে গেছে। সোহাম বলল। গেল কোথায় রিদন? কোথায় আর যাব, সুযোগ পেয়ে মেয়েদের সাথে লটকালটকি করতে গেছে শিওর। স্তম্ভিত চোখে তাকালো সোহাম। এই সকালবেলা? আমি বলেছি মেয়েদের সাথে লটকালটকি করতে গেছে, চাঁদের সাথে বলিনি। সকাল হয়েছে তো কি হয়েছে, মেয়ে কি সকালবেলায় পাওয়া যায় না? বারে বা ক্লাসে গিয়ে দেখ। লুহানের কথায় হেসে উঠল সোহাম। লুহান রেগে গিয়ে বলল। ইটস নট অফ জোকস। একদিক দিয়ে হৃদম দিন দিন অভদ্র সীমা ছাড়িয়ে যাচ্ছে, আরেক দিকে তেহু পাথরে পরিণত হচ্ছে। আমি যদি পারতাম ওর থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে তেহর মনস্টারটার মাঝে দিয়ে দিতাম। মনস্টারটা আসলেই মনস্টার। ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে সোহাম। তাকে এভাবে হাসতে দেখে আচমকা তার পিঠে ঘুষি মেরে দিল লুহান। না হেসে নিজের কাজ কর গিয়ে। তোর ওইটুকু অ্যাপার্টমেন্টে বেশি দিন কিন্তু থাকতে পারবো না। সোহাম চোখ রাঙিয়ে তাকালো। তুই আমার গায়ে হাত তুলেছিস লোহান। শার্টের কলার ঠিক করতে করতে লুহান বলল। হ্যাঁ তুলেছি তো। বয়সে বড় বলে নাইনসাফি করবি না লোহান। তোর চেয়ে আমি বেশি কাজ করি। আর আমার বাড়িতে থাকতে প্রবলেম হলে মেক্সিকোতে চলে যা। ভেবে বলছি, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যা, চলে যা। লুহান হাঁটা ধরলো। বাইকের ইঞ্জিন স্টার্ট দিয়ে বলল। আমার ভাগের কাজগুলো তুই করে দিস। আমি তেহুকে বলে দেব তুই আমাকে চলে যেতে বলেছিস।
এইসব ছোটোখাটো কাজ নাকি তুই একাই করতে পারবি? চোখ বড় বড় হয়ে গেল সোহামের। এরই মাঝে লুহান বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। সোহাম কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে তড়িৎ গতিতে নিজের বাইকে উঠে বসলো। লুহানকে ফলো করতে করতে উচ্চস্বরে বলল, না আমি পারবো না। আচ্ছা সরি বাপু, আমি নিজের কাজ তাড়াতাড়ি করব যাতে সোলার অ্যাটেন্ড খুব দ্রুত ফিরে যেতে পারি। সোহামের কথা শুনে লুহানের গম্ভীর মুখাবয়বে হাসি রেখা ফুটে উঠল। আকাশের পূর্ব দিকে সূর্য নিজস্ব তেজ ছড়িয়ে দিচ্ছে। খানজাদা নিবাসের পরিবেশ হামেশার মতোই নিস্তব্ধ। মাহবুবা সুলতানা কিচেনে বসে সার্ভেন্টদের ব্রেকফাস্ট বানানোর তদারকি করছেন। বাড়ি থেকে যে একজন উধাও হয়ে গেছে সেই সম্পর্কিত কোনো ধারণাই নেই মাহবুবা সুলতানার। তন্মধ্যে ড্রয়িং রুম থেকে শোরগোল ভেসে এলো। ভ্রু কুচকে গেল মাহবুবা সুলতানার। ব্যস্ত পায়ে ছুটে এলেন ড্রয়িং রুমে। বাড়ির সবাই কি মারা গেছে? ড্রয়িং রুমে এসেই উদ্যানকে দেখতে পাবে খুনাক করেও ভাবতে পারেনি মাহবুবা সুলতানা। তাকে ছুটে আসতে দেখে উদ্যান দ্রুত গতিতে তার সামনে এসে দাঁড়ায়। এই যে মিসেস খানজাদা, আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। অবশ্যই এটাকে সাহস নয়, ব্যর্থ বলে ঠিক হবে। আপনি নিজের ছেলেকে সামলাতে ব্যর্থ হয়েছেন। আপনাদের কি করা উচিত বলুন তো? সবাই মিলে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর আমি কিনা আপনাদের শান্তিপ্রিয় ভাবতাম। উদ্যানের কথাগুলো শুনে মাহবুবা সুলতানা থমকে গেলেন। উদ্যানের কাঁধে হাত রাখতে গেলে উদ্যান হাত উঁচিয়ে দূরে থাকতে ইশারা করে। একদম কাটা গায়ে নুনে ছিটে দিতে আসবেন না। কোথায় আপনার নালায়ক ছেলে? নিজে থেকে বেরিয়ে আসবে নাকি আমি গিয়ে খাতিরদারি করে নিয়ে আসতে হবে? শাড়ির আঁচল কিছুটা টেনে নিল মাহবুবা সুলতানা। উদ্যান কি বলছে না বলছে বুঝে উঠতে পারছেন না। শান্ত হও বাবা, কি হয়েছে বলো আমাকে। আবেশ কি করেছে? কি করেছে? দুঃসাহস দেখিয়েছে। অবশ্য ওর অপরাধের পরিমাণ 30%, বাকি 70% অপরাধ করেছে ওই হারামজাতিটা। আমার মাথায় আগুন জ্বলছে। এখনই আপনার ছেলেকে বের হতে বলুন। মাহবুবা সুলতানা দাঁড়িয়ে না থেকে নিজের ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন, কিন্তু আবেশ তো বাড়িতেই নেই। আবেশের রুমে এসে কলিজা শুকিয়ে গেল। মাহবুবা সুলতানার মুখ চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইলেন। কোথায় গেল ছেলেটা? তার পিছু পিছু উদ্যানও এসেছে। কোথায় লুকিয়ে রেখেছেন ছেলেকে? ভালোই ভালো বের করুন। কেঁদে উঠলেন মাহবুবা সুলতানা। আমি জানি না, বিশ্বাস করো আবেশ কোথায় গেছে আমি জানি না। ঠিক কি করেছে আবেশ বলো না আমাকে। আবেশ ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, আর আমি শিওর এর পিছনে আপনাদেরও হাত আছে। কথাটা বলেই চোখ বন্ধ করে নিল উদ্যান। মাথা ফেটে যাচ্ছে, নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখছে জানে না। ইচ্ছে তো করছে সব তছনছ করে দিতে। বিশ্বাস করো উদ্যান, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, মাত্রই জানতে পারলাম। কথাটা শুনে রক্ত চোখে তাকালো উদ্যান। আমাকে এই উইয়েট নামে ডাকবেন না, আমি রেগে থাকা অবস্থায় তো ভুলিও না। কিছুটা দমে গেলেন মাহবুবা সুলতানা। বেখেয়ালি সুরে নিচু গলায় বললেন, নামের সাথে কিসের রাগ বাবা, যেখানে মানুষটাই বেঁচে নেই। উদ্যানের রাগের পরিধি আরও খানিকটা বিস্তৃত হলো। মাহবুবা সুলতানা হয়তো বুঝতেও পারছেন না সে অজান্তেই উদ্যানকে কতটা খেপিয়ে দিচ্ছেন। আপনি এই ব্যাপারটাও জানেন তাই না? কে বলেছিল আপনাকে এইসব? থতমত খেয়ে গেলেন মাহবুবা সুলতানা। আঁচলের কোনায় চোখের পানি মুছে বললেন, তোমার বাবা বলেছিল, তার কাছ থেকেই শুনেছিলাম। আমার বাপ? সে আদৌ আমার বিষয়ে আপনার সাথে কথা বলেছে বলে তো আমার মনে হয় না। আপনি শুনেছেন হয়তো ওই ডাইনিটার কাছ থেকে। আপনার ছেলের নামে তো সে রেখেছিল। খুব সখ্যতা ছিল আপনাদের মাঝে। আমি জানি সবটা, মিথ্যা বলবেন না। কথাগুলো বলেই মাহবুবা সুলতানাকে পাশ কাটিয়ে উদ্যান চলে গেল ফুলের রুমের সামনে। উদ্যান ইতিমধ্যে বুঝে গেছে আবেশ বা ফুল এই বাড়িতে নেই, যদিও বা তার আগে থেকে ধারণা ছিল এখানে ওদেরকে পাবে না। আর মাহবুবা সুলতানা যে ব্যাপারে জানতেন না সেটা উদ্যান বুঝতে পেরেছে। যদি ফুলের প্রতি এতই টান থাকতো তাহলে উদ্যানের সাথে ফুলের বিয়েতে কখনোই রাজি হতেন না মাহবুবা সুলতানা। সবকিছু বিশ্লেষণ করে বলা যায় মাহবুবা সুলতানা কখনো এই ব্যাপারে ছেলেকে সাহায্য করবেন না। জেনে বুঝে কেনই বা সে উদ্যানের সাথে টেক্কা দিতে যাবেন। ফজরের নামাজ আদায় করে অভ্যাসবশত ফুলের রুমে এসেছিলেন রেহানা বেগম। রুমটা গোছগাছ থাকলেও প্রতিদিনই রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখেন রেহানা বেগম। দর্শক নেই তো, শুধু শুধু নাটক করছেন কেন? নাকি নাটক করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে সত্য মিথ্যা পার্থক্য করার বোধটুকু হারিয়ে ফেলেছেন? কোনটা? হঠাৎ রাশভারী কণ্ঠ শুনে দরজার দিকে তাকাতেই থমকে গেলেন রেহানা বেগম। দরজার সামনে বুকের উপর আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে উদ্যান। মুখায়ব রক্তিম বর্ণ ধারণ করেছে। তাকে দেখে দ্রুত হাতে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিলেন রেহানা বেগম। বুকের সাথে আঁকড়ে ধরে রাখা ফুলের ফটো ফ্রেমটা সন্তর্পণে টেবিলের উপর রেখে উদ্যানের দিকে ঘুরে দাঁড়ালেন। তুমি এত সকালবেলা? এটাকেই বলে ভাগ্য, বুঝলেন? যাদের এই বাড়িতে থাকার কথা ছিল
তারা কেউ থাকতে পারেনি। তাদের অবর্তমানে বাড়িটা আগাছায় ভরে গেছে। সচরাচর রেহানা বেগম উদ্যানকে এড়িয়ে গেলেও আজকে কথা বলার প্রয়োজন বোধ করলেন। আগাছার ধর্মই তো অন্যের জায়গায় অস্তিত্ব প্রতিষ্ঠা করা, নইলে নিজের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবে? রক্ষণশীলতার অভাবে আগাছা জন্মানোটাই কি স্বাভাবিক নয়? তোমার কি উচিত ছিল না বুঝদার হবার পরপরই আগাছাগুলোকে উচ্ছেদ করা? কেন এতগুলো বছর আগাছাগুলোকে প্রশ্রয় দিলে? আর কেনই বা এতগুলো বছর বইমুখ থাকার পর এমুখ হলে? কথার প্রেক্ষিতে উদ্যান রুমের ভেতরে প্রবেশ করলো। রেহানা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে ঘাড় কাত করে বলল, আপনি আমাকে প্রশ্ন করছেন, আর আপনার ধারণা আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, আমি না হয় অনুভূতি শূন্য হয়ে গেছি। আপনাদের মনে অনুভূতি নামক জেহের আছে নেই? না থাকার কারণটা কি? শব্দ পরিপূর্ণ ছিল চারপাশে, তবুও কেন মানুষের হাতে পারলেন না? পেছনে থাকা টেবিলের উপর ঢলে পড়ল রেহানা বেগম। ভারসাম্য হারিয়ে ফেলেছে ক্রমশই। এই জন্যে সে মুখোমুখি হয় না উদ্যানের। গলায় জমে থাকা কান্নাগুলো গিলে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে রেহানা বেগম বললেন, একজন মানুষের ভয়, অসহায়ত্ব, দায়বদ্ধতাকে অমানুষী আচরণের কাতারে ফেলবে না উদ্যান। আমি যা করেছি ভয় থেকে করেছি। অসহায় আমি ফুলের কাছে দায়বদ্ধ ছিলাম। আজ যদি আমাকে অমানুষ বলে চিহ্নিত করো, তাহলে জেনে রাখো তুমিই আমাকে অমানুষ হতে বাধ্য করেছ। তুমিই আমাকে ভয় দেখিয়ে অসহায় বানিয়ে রেখেছ। দুপা পিছিয়ে গেল উদ্যান। অদ্ভুতভাবে রাগ লাগছে না। রেহানা বেগমের কথাগুলো তাকে সন্তুষ্ট করছে। তার এই অসহায়ত্ব, ভয়ার্থ অভিব্যক্তি উদ্যানকে আনন্দিত করছে। আপনি বলতে চাইছেন শুরু থেকে আমি আপনাকে বাধ্য করেছি? কেমন ভুলের মা, নিজের দোষগুলো আমার উপর চাপিয়ে দিবেন না। এতে করে আপনার মাঝখানে থাকা অমানুষটা আর উৎসাহ পাবে। আপনি ভুলে যাবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। কেঁপে উঠল রেহানা বেগম। উদ্যানের কথাগুলো এতটা বিষাক্ত কেন? প্রত্যেক মুহূর্তেই তাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। আপনার সো কল্ড মেয়ে আমার হাত থেকে ফসকে গিয়েছে, তাও আবার আবাসের সাথে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? চমকে গেলেন রেহানা বেগম। ফুল পালিয়ে গেছে? কিভাবে পালিয়েছে? আর আবেশকেই বা পেল কিভাবে? রাতে তো ও নিজের রুমে বসেই ফুলের জন্মদিন পালন করছিল। হারামিটার জন্মদিন আজকে? আইসি, তাহলে তো খুব ভালোভাবে জন্মদিনটা সেলিব্রেট করতে পারবে। উদ্যান দাঁড়ালো না, আর উল্টো ঘুরে রুম থেকে বের হতে মাহবুবা সুলতানের সামনে পড়ল। উদ্যান মেলোর ফোনটা বের করে মাহবুবা সুলতানের উদ্দেশ্যে বলল, আবেশের ফোন নাম্বারটা দিন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মাহবুবা সুলতানা। তারপর চলে গেলেন নিজ কক্ষে। নিজের ফোনটা নিয়ে আবারও ফিরে এলেন। সেখান থেকে আবেশের নাম্বার দিলেন উদ্যানকে। দ্বিমত করার বা উদ্যানের কথা অবাধ্য হওয়ার সুযোগ নেই। তার চেয়ে আবেশকে উদ্যান যত দ্রুত খুঁজে পাবে ততই আবেশের জন্য ভালো হবে। ফোনের ডায়াল প্যাডে নাম্বার তুলে উদ্যান কল লাগালো, কিন্তু ফোন বন্ধ বলছে। আপনার ছেলে বেশ আয়োজন করে আমার সাথে খেলতে নেমেছে মিসেস খানজাদা। আপনি এক কাজ করুন, ওর কার, বাইক, এনআইডি কার্ড সব দিন। উদ্যানের গুরুগম্ভীর চেহারাটা দেখে ভয় পেয়ে গেলেন মাহবুবা সুলতানা। ঠিক দুপুরবেলা, সূর্য অবস্থান মাথার উপরে। জ্বরের ওষুধ খাওয়ার দরুন জ্বর কিছুটা কমলেও ঠান্ডায় ফুলের অবস্থা নাজুক। ভেজে কাপড়গুলো গায়ে শুকিয়ে গেছে, তাই আর চেঞ্জ করেনি। বলতে গেলে ব্যাপারটা ভুলেই গিয়েছিল। তোমার বাইকটা বিক্রি করে দিলে আবেশ ভাই? ফুলের প্রশ্নে আবেশ মুখে থাকা ভাতটুকু গিলে বলল, বাইকের রেজিস্ট্রেশন নাম্বার থেকে আমাদের খুঁজে পাওয়া যেত, তাই বিক্রি করে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নে, বাস ছেড়ে দেবে। টেবিলের উপরে থাকা ভাতের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ফুল। তারপর জিজ্ঞাসু কণ্ঠে শুধালো, আমরা কোথায় যাচ্ছি? ফুলের মলিন মুখটা দেখে আবেশ দীর্ঘশ্বাস ফেলল। ঠান্ডা জ্বর একেবারে কাবু করে ফেলেছে মেয়েটাকে। সাথে কাঁধের ব্যথা তো আছে। চোখ মুখ কেমন যেন ফোলা ফোলা দেখাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে যাচ্ছি। তোর তো ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। আমরা এখন থেকে সেখানেই থাকবো। যখন ইচ্ছে হবে তখন সমুদ্র দেখতে পারবি। ভালো হবে না ব্যাপারটা? থমকে গেল ফুল। আমরা কক্সবাজার যাচ্ছি? মাথা নাড়ে আবেশ। আমাদের গন্তব্য সেই অবধি। এখন আছি কুমিল্লাতে, এরপর চট্টগ্রামের রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাবো। অনিশ্চয়তার মাঝেও ফুলের মুখে খুশির ঝিলিক দেখা দিল। খাবার খেয়ে নে। আবেশের কথায় ফুল খাওয়ায় মনোযোগ দিল। তারা বসে আছে একটা খোলা রেস্তোরাঁয়। এর আগে কখনো এরকম জায়গায় বসে খাওয়া হয়নি, তবে ব্যাপারটা ফুলের খারাপ লাগছে না। উদ্যানের বিশাল বাড়িতে থাকলেও খাবার তো তাকে ফ্লোরে বসেই খেতে হয়েছিল। ভাবতেই গলা শুকিয়ে এলো। এক হাতে পানির গ্লাসটা হাতে নিয়ে সবটুকু পানি খেয়ে নিল ফুল। খাওয়া দাওয়া শেষে আবেশ নিজের হাতে থাকা শপিং ব্যাগ থেকে মেডিসিন বের করে ফুলের হাতে দিল। ফুল এক পলক সেগুলোর দিকে তাকিয়ে আবেশের দিকে তাকালো। এগুলো ঠান্ডা, জ্বর আর ব্যথানাশক ঔষধ।
খেয়ে নে, নইলে শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। মাথা নেড়ে ঔষধগুলো হাতে নিল ফুল। পানি দিয়ে ওষুধগুলো গিলে অন্যার কোণায় মুখ মুছে নিল। বেশ কয়েক সেকেন্ড ফুলের দিকে তাকিয়ে থেকে আনমনে ফুলের হাত ধরল। চল যাওয়া যাক। আটকে উঠল ফুল, ঠোঁট চেপে হাতের দিকে তাকালো। তারপরই খুবই সাবধানী ভঙ্গিতে আবেশে থেকে হাত ছাড়িয়ে মাথার ওড়না ঠিক করতে লাগলো। বিষয়টা খেয়াল করলো না আবেশ। বিকেলের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে, সূর্যের তেজ এখন নেই বললেই চলে। জানালার পাশের সিটে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে ফুল। আবেশ বসে আছে পাশেই। শুরু থেকে এখন পর্যন্ত একটাও অপ্রয়োজনীয় কথা বলেনি ফুল। বিষয়টা আবেশের অপরিচিত লাগছে। ফুল চঞ্চলা প্রকৃতি মেয়ে, কথা না বলে কিভাবে আছে? এতদিন পর দেখা হলো, তবুও কিছু বলছে না কেন? ভাবনাগুলো সাইডে রেখে নিজেকে সান্ত্বনা দিল আবেশ। অভ্যন্তর চিন্তা করিস কেন? ওর শরীর খারাপ, তার উপর জার্নি করতে হচ্ছে, নিশ্চয়ই ক্লান্ত, সেই জন্যই কথা কম বলছে। সিটের সাথে গাল ঠেকিয়ে বসে আছে ফুল। চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে, তবে ঘুম নেই চোখে। উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে জানালার বাইরে। অবচেতন মস্তিষ্কে বারবার ফুটে উঠছে রাতের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। উদ্যানের কতটা কাছে ছিল সে, উদ্যানের সে হৃদস্পন্দন যা সে এখনো শুনতে পায়। কেন সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটির কথা এ দৃশ্যপটে ভেসে উঠছে। আমি নিজের অবস্থাকে ঘৃণা করি উন্মাদ। শুনেছি ঘৃণা আর ভালোবাসা একই মুদ্রার এপিট ওপিট, সম্পূর্ণ বিপরীতধর্মী হওয়ার পরেও সবচেয়ে কাছাকাছি। তাই বরাবরই আপনাকে ঘৃণা করতেও ভয় হতো আমার। তবুও আপনি নিজেই আমার মনে ঘৃণা সৃষ্টি করেই থেমেছেন। সেদিন হসপিটালে বেডে শুয়ে আমি বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি, অথচ আমি আপনাকে ঘৃণা করতেও রাজি ছিলাম না। কারণ মানুষ দুজন ব্যক্তিকে চাইলেও ভুলতে পারে না, এক যাকে সে ভালোবাসে আর দুই যাকে সে ঘৃণা করে। আমি তো আপনাকে ঘৃণা করি, তাই না? ঘৃণা করাটাই কি স্বাভাবিক নয়? একটা মেয়ের উপর দিনের পর দিন নির্যাতন করে গেলেন, কারণটুকুও বললেন না। সেই মেয়েটা আপনাকে ঘৃণা ছাড়া আর কী বা করবে? কথাগুলো ভেবে বুকের ভিতর হু হু করে উঠল ফুলের। হৃৎপিণ্ডটা সংকুচিত হয়ে এলো, চোখের সামনেটা ঝাপসা হয়েছে বহু আগে। কান্নারা যেন গলা চেপে ধরেছে। তবুও কাঁদবে না ফুল। কেন কাঁদবে? সেই স্বামী নামক আসামির জন্য, যে কিনা শুধুমাত্র অত্যাচার করার নিয়তে তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে নিজের দখলে নিয়েছিল। আচ্ছা, ফুলের কান্নাই বা পাচ্ছে কেন? আবেশ পর্যন্ত তাকে কাঁদতে নিষেধ করেছে। বস্তুত ফুলের কান্না পাচ্ছে কারণ সে নিজের মনের সাথেও মিথ্যাচার করার চেষ্টা করছে। সে এতক্ষণ যাবৎ যা যা বলেছে তা আংশিক সত্য, পুরোটা না। একজন মানুষের পক্ষে কখনোই নিজের মনের সাথে মিথ্যাচার করা সম্ভব নয়। ফুল এবার ঠোঁট চেপে মনে মনে আওড়ালো। স্বীকার না করলে দম বন্ধ হয়ে যাবে। প্রকৃত অর্থে আপনার অত্যাচার আমাকে এমনভাবে ভেঙে চুরমার করে দিয়েছে যে আমি কাঙাল হয়ে গেছি। আমার বোধ বুদ্ধির লোপ পেয়েছে। আমি এতটাই ভালোবাসার তৃষ্ণায় ভুগছি যে আপনার মতো হৃদয়হীন পাথর মানবের বুকের হৃৎপিণ্ডের খোঁজে নেমে গিয়েছিলাম আমি বেহায়া হয়ে গেছি। হে কি সর্বনাশ করলেন! আমাকে সর্বনাশী হিসেবে আখ্যায়িত করে নিজেই আমার সর্বনাশ করে দিলেন। আপনার হৃৎপিণ্ডহীন প্রশস্ত বুকে কিসের ধুকপুকানি শুনেছিলাম আমি? সেটা কি মরীচিকা ছিল? আমি কেন নিজের মনকে বোঝাতে পারছি না কিসের অভিলাষে অবাধ্য মনটা সেই মরীচিকার খোঁজে নেমে পড়তে চাইছে? কেন মস্তিষ্কে স্নায়ু কোষে খুন হওয়ার উন্মাদনা চেপেছে? কিসের লোভে আমার হৃৎপিণ্ড আপনার ঘ্রাণবিহীন অক্সিজেন গ্রহণ করতে অস্বীকার করার দ্বার প্রান্তে? আপনি আমার সেই হালাল পুরুষ যাকে মন কখনোই মেনে নেবে না বলে পণ করেছিল, তবে আজ সেই মন কিসের চাহিদায় বিশ্বাসঘাতকতা করতে চাইছে? অজান্তে ফুপিয়ে কেঁদে উঠল ফুল। তার কান্নার শব্দে আবেশ হকচকিয়ে গেল। হাত রাখলো কাঁধের উপর, ত্রস্ত হাতে চোখ মুখ মুছে নিল ফুল। কি হয়েছে ফুল? শরীর বেশি খারাপ লাগছে? নাবোধক মাথা নাড়ল ফুল। আবেশ ফুলকে নিজের দিকে ঘুরিয়ে নরম গলায় বলল। বুঝতে পারছি খুব মনে পড়ছে, তাই না? আবেশের কথায় অপ্রস্তুত হয়ে পড়ল ফুল। মাথা ঝাঁকিয়ে না বলতে লাগলো পাগলের মতো। ঠোঁট ভেদ করে আপনা আপনি বেরিয়ে এলো। আমার মনে পড়ছে না, একদমই মনে পড়ছে না। দরকার হলে আমি মনের সাথে যুদ্ধ ঘোষণা করব, তবু এই অনর্থ মেনে নেব না। হালকা হাসলো আবেশ। তার হাসি দেখে শুষ্ক ঢোক গিলল ফুল। তবে কি আবেশ তার অন্তর্মুখী যুদ্ধ সংকেত টের পাচ্ছে? সে কি বুঝতে পারছে ফুলের ভেতরে ধীরে ধীরে প্রলয় ঘনিয়ে আসছে? মায়ের কথা মনে পড়ছে, তাই না? আজকের দিনে মায়ের কথা একটু বেশি মনে পড়বে, সেটাই স্বাভাবিক। আবেশের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললো ফুল। যাক, আবেশ বিষয়টা বুঝতে পারেনি। মা তো ভালোই আছে, খুব একটা মনে পড়ছে না। সোজা হয়ে বসলো ফুল। তখনই আবেশ জানালার কাজ খুলে দিল। বাতাসের ঝাপটা এসে ফুলের শরীরে কাঁপন ধরালো। আবেশ বাইরের দিকে ইশারা করে বলল। ওই যে উঁচু নিচু পাহাড়গুলো দেখছিস, এইগুলো হলো সীতাকুণ্ডের সৌন্দর্য। এখান থেকেই চট্টগ্রামের ঢালু এলাকা শুরু। সীতাকুণ্ড নামটা শুনে ফুল আগ্রহ পেল। জানালা দিয়ে খানিকটা উকি দিয়ে মন মাতানো দৃশ্য উপভোগ করতে লাগলো। তাকে স্বাভাবিক হতে দেখে ম্লান হাসলো আবেশ। নিজ মনেই বলল। আমি তোকে বুঝতে চাইছি না ফুল, একদম চাইছি না।
যে অনর্থ তুই নিজে মেনে নিতে পারছিস না, সেই অনর্থ আমি কি করে মেনে নিই বলতো? জানিস ফুল, যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে তারা কিন্তু প্রাণঘাতী জেনেও করে। কেন করে জানিস? কারণ প্রাণঘাতী জিনিসগুলোর প্রতি মানুষ খুব সহজে আসক্ত হয়ে যায়। কিছু মানুষ নিজেকে ধ্বংস করে প্রবল সুখ অনুভব করে, যেটা খুবই সময় সাময়িক। আমি চাই না তুই এমন কিছুর প্রতি আসক্ত হয়ে যাস যা পরবর্তীতে তোর জন্য ক্ষতিকারক, জীবননাশক হিসেবে গণ্য হবে। তুই সেটাই গ্রহণ করবি যেটা তোর জন্য মঙ্গলজনক হবে, হোক তা হালাল বা হারাম। সীতাকুণ্ডের অপার্থিব সৌন্দর্য যেন ফুলের মনের কোণে আলো জ্বালাতে পারল না। সবকিছুই ফিকে, রংহীন লাগছে। কয়েক মুহূর্তের ব্যবধানে ফুল উৎসাহ হারিয়ে সিটে গা এলিয়ে দিল। ঠোঁটজোড়া কাঁপছে, অনবরত কান্না পাচ্ছে ভীষণ। হে আল্লাহ, আমায় মেরে ফেলো, তাও এমন দুর্বলতা দিও না। আমি মৃত্যু মেনে নিতে পারবো, এই দুর্বলতা মেনে নিতে পারবো না। তার জন্য আমার মন ব্যাকুল হওয়ার পূর্বে আমার হৃৎপিণ্ড থামিয়ে দাও। ধরনীর বুকে ঘটা করে রাত নেমেছে। সোহামের অ্যাপার্টমেন্টে শুধু মেলো আর লুহান আছে। সোহাম আর রিদম নিজেদের কাজে গেছে। মেলো কপাল চেপে ধরে ড্রয়িং রুমে বসে আছে। মাইগ্রেনের ব্যথায় মাথা টনটন করছে। দুনিয়াদারি সব উল্টে পাল্টে যাচ্ছে। অসহ্য ব্যথায় শরীর কাঁপছে। বা হাতে মাথা চেপে ধরে ডান হাতে টেবিলের উপর থেকে ভেপ তুলে নিল মেলো। চোখ মুখ কুচকে সেটা ফুঁকতে লাগলো। মুহূর্তে সেটা থেকে ধোঁয়া বের হয়ে চারিপাশ ঘিরে ফেললো। মেলো, এসব কি করছিস? মাথা ব্যথা করছে, ওষুধ খাবি, তা না করে এসব খাচ্ছিস? লুহানের কথায় বিরক্তি সূচক ও শব্দ উচ্চারণ করলো মেলো। বিরক্ত করবি না লোহান, ভালো লাগছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে, যা এখান থেকে। লুহান কথা না বাড়িয়ে ধীর পায়ে মেলোর সামনে এসে দাঁড়ালো। একটা কফির মগ এগিয়ে দিল মেলোর দিকে। এটা খা, ভালো লাগবে। মেডিসিন খেয়েছিস? চোখ মেলে লুহানের হাতের দিকে তাকালো মেলো। আমি তো কফি চাইনি লোহান, তোর কাজ নেই সেগুলো কর না, গিয়ে কেন বিরক্ত করছিস? তেহু বললেও কি এইরকম বিহেভ করবি? হঠাৎ উদ্যানের কথা শুনে মেলো কফির মগটা নিয়ে ঠাস করে টেবিলের উপর রাখলো। তে আমাদের মাস্টার, আমি কেন, বাকি সবাই ওর অর্ডার মানতে বাধ্য। শুধু মাস্টার বললেই? এক হাতে নিজের এলোমেলো চুলগুলো সামলে চিল্লিয়ে উঠল মেলো। হোয়াট ডু ইউ মিন লোহান? আই ডিড মিনস এনিথিং। আমি শুধু তোকে বুঝতে চাইছি। সোফা থেকে বালিশ ছুঁড়ে মারলো মেলো। হাঁসফাঁস করতে করতে বলল, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার থেকে দূরে থাক। তোর সিম্পাথি চাই না, আমার কারো সিম্পাথি চাই না। আই অ্যাম এনাফ ফর মাই সেলফ, আই ডোন্ট নিড এনিবডি। রেগে গেল লুহান। এক হাতে চেপে ধরলো মেলোর গাল। বাট আই নিড ইউ। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হিংস্র বাঘিনীর ন্যায় খেপে গেল মেলো। পা উঁচু করে লুহানের পেট বরাবর লাথি মেরে দিল। আচমকা আঘাতে কয়েক পা পিছিয়ে গেল লুহান। মেলো দাঁত কিরমিরিয়ে বলল, সেট আওয়ার ফ্রম মি, আদারওয়াইজ আই কিল ইউ। লুহান বুঝতে পারলো মেলো সঠিক কন্ডিশনে নেই। মাইগ্রেনের ব্যথা সে অনুমান করতে পারবে না, তাই চুপচাপ থাকায় শ্রেয়। ওকে, কুল ডাউন, আমি আর কিচ্ছু বলবো না। মেডিসিন খেয়েছিস? উত্তর দিল না মেলো। সোফা থেকে উঠে ঝড়ের বেগে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তাকে চলে যেতে দেখে নিরাশ হলো লুহান। ধপ করে সোফায় বসে কফির মগে চুমুক দিল। এরই মাঝে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। ফোনটা সামনে আনতে দেখে মেলো সেভ করা নাম্বারটা থেকে কল আসছে। লুহান একবার ঘাট বাঁকিয়ে মেলো রুমের দিকে তাকালো, তারপর ফোনটা রিসিভ করে বলল, নিচে রুমে চলে গেলি, তারপর আবার আদিত্যকে বলে কল দিচ্ছিস কেন? কেন যে আমাকে বুঝিস না? কেন যে আমাকে বুঝিস না? কত কিছু করার তোর জন্য, তবুও সেট ওয়েট বাদে আর কিছু বলিস না। এনাফ ইজ এনাফ, বাজে বকা বন্ধ কর। হঠাৎ উদ্যানের বাজখায় কণ্ঠ শুনে ভেবাচাকা খেয়ে গেল লুহান। তোর ব্যাপারটা পড়ে দেখছি, যেটার জন্য কল দিয়েছি শোন। ডক্টর রাফেল সিলভাকে বিটিতে আনার ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও আমার যে উপকার করেছে, ওকে জাহান্নামে না পাঠিয়ে সন্তুষ্ট হতে পারছি না। একাধারে কথাগুলো বলে কল কেটে দিল উদ্যান। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। খাটের উপর মুমূর্ষু অবস্থায় পড়ে আছে ফুল। হঠাৎ করে জ্বরটা বেড়েছে। পাশে বসেই মাথায় পানি ঢালছে আবেশ। তারা বর্তমানে 2 রুমের এক ফ্ল্যাটে অবস্থান করছে। বছর 2 আগে আবেশ কক্সবাজারে ট্যুরে এসেছিল। তখন তার পরিচয় হয়েছিল এক লোকের সাথে। সেই লোকের বদৌলতে কক্সবাজার শহরের এক ফ্ল্যাটে উঠেছে আবেশ। চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে ফুল। জ্বরের ঘরে শুধু মা মা বলে কান্না করছে। আবেশের খুব কষ্ট হচ্ছে ফুলের অবস্থা দেখে। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে ফুলের মা ডাক শুনে। একাধারে পানি ঢালছিল আবেশ। হঠাৎ তার হাত থেমে গেল। এভাবে বসে থাকা ঠিক হবে না, ডাক্তারের ব্যবস্থা করতে হবে। যেই ভাবা সেই কাজ। ফুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেশ বলল, আমি ডাক্তার নিয়ে আসছি ফুল, বেশি সময় লাগবে না। আসার সময় কয়েকটা ফার্মেসি দেখেছিলাম,
আর একটু সহ্য কর কেমন? উত্তর দিল না ফুল। অবশ্য উত্তর দেওয়ার মতো অবস্থাতেও নেই সে। আবেশ আর অপেক্ষা করলো না, বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। রুম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। ফুলের ঠোঁট জোড়া নড়ছে, তবে শব্দ বেরোচ্ছে না। চোখের কোণ বেয়ে নীরব ধারায় অশ্রু জল গড়িয়ে পড়ছে। আচমকায় লোডশেডিং হলো। চোখ বন্ধ থাকায় ফুল আন্দাজ করতে পারেনি অবশ্য। এ যাবৎ সব ঠিক থাকলেও হঠাৎ জানালার পর্দা নড়ে উঠল। অন্ধকার রুমের মাঝে জানালার পর্দা জ্বলজ্বল করছে, যার দরুন বোঝা যাচ্ছে লোডশেডিং শুধু এই রুমেই হয়েছে। আশেপাশের ফ্ল্যাট, দোকানে বিদ্যুৎ আছে। ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে ফুলের। ওষ্ঠদয় আপনা আপনি ফাঁক হয়ে গেছে শ্বাস নেওয়ার চেষ্টায়। চোখ লেগে গিয়েছিল ফুলের। তন্মধ্যে এক খত শব্দে ফুলের মুখ বিরক্তিতে কুঁচকে গেল। পরপরই বিকট শব্দ তুলে ব্যালকনির দরজাটা খুলে যায়। আধো চোখে তাকাতেই ঘাবড়ে গেল ফুল। বুঝতেই পারল না সে চোখ খুলেছে নাকি বন্ধ করে রেখেছে। চোখ খুলেও কেন অন্ধকার দেখছে। ফুপিয়ে কেঁদে উঠে ফুল। উটকো এক গন্ধে দম বন্ধ হয়ে আসছে তার। মনে হচ্ছে কেউ একজন মাথার সামনে দাঁড়িয়ে তার মুখ বরাবর ধোঁয়া ছাড়ছে। সাধারণ ধোঁয়া নয়, নিকোটিনযুক্ত বিষাক্ত ধোঁয়া। সেই ধোঁয়ায় ফুলের নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে। মুহূর্তে অক্সিজেন সংকটে ছটফট করতে শুরু করলো ফুল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো, পারছি না, মরে যাচ্ছি। ফুলের কণ্ঠ বাতাসের শব্দের ন্যায় ক্ষীণ শোনালো। তবুও যেন সেই ছায়ামানব তার কথা বুঝতে পারল। ধোঁয়া সরে যেতে ফুল বড় একটা শ্বাস নিল। কেটে গেল কয়েক মিনিট। এই সমস্ত ঘটনাকে ভ্রম হিসাবে ধরে নিয়েছে ফুলের অবচেতন মস্তিষ্ক। ফলস্বরূপ কিছুক্ষণের ব্যবধানে আবারও ঘুমিয়ে যায় ফুল। ঘুম আবারও ভেঙে যায় কারো ডাকে। কেউ খুব অভিমানী স্বরে ডাকছে, প্রমিস প্রমিস। তড়াক করে চোখ খুলল ফুল। তবুও পূর্বের ন্যায় চারিপাশে অন্ধকার। উঠে বসতে চাইল ফুল। ঘাড় উঁচু করতেই সেই ছায়ামানব ঝড়ের বেগে ফুলের চুলের ভাঁজে হাত গুলিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। কিছু বুঝে ওঠার আগেই ফুলের কপাল ধাক্কা খেল শক্তপোক্ত এক বক্ষপটে। শুধু কপাল নয়, তার সম্পূর্ণ মুখমণ্ডল। ছায়ামানবটি ফুলের ঘাড় চেপে ধরে নিজের উদম বুকের মাঝে ফুলের মুখ ঠেসে ধরে রেখেছে। তোকে কিস করতে দেয়নি বলে পালিয়ে এসেছিস? নে, যত ইচ্ছে কিস করে বার। দিশেহারা হয়ে পড়ল ফুল। সে কাঙ্ক্ষিত পুরুষালী গন্ধে তার সমস্ত সত্তা কেঁপে উঠল। দুহাতে জাপটে ধরল ছায়া পুরুষটির শার্টের অংশ। প্রখর গন্ধটি মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে নিল তাকে। সমস্ত চিন্তা ভাবনাকে ওলটপালট করে দিয়ে নেশা ধরিয়ে দিল। ফুলের ঠোঁটে নরম স্পর্শে ছায়া পুরুষটি নিজেও উত্তেজনায় কাঁপতে লাগলো। ভারী নিঃশ্বাস ফেলে বলল, তুই নিজেও ধ্বংস হবি, আমাকেও ধ্বংস করবি। কেন এভাবে টানছিস আমাকে? তোর জানের ভয় নেই? নিজের শত্রুকে কেউ এভাবে আলিঙ্গন করে? তোর সাথে থাকতে থাকতে আমিও স্টুপিড হয়ে গেছি, নয়তো তোর মতো আপদের পিছনে নিজের মূল্যবান সময় অপচয় করি। ফুল মন্ত্রমুগ্ধের ন্যায় ছায়া পুরুষটির উন্মুক্ত বক্ষপটে নাক ঘষছে, মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সে যতবার এমন করছে ততবার ছায়া পুরুষটি গুঙিয়ে উঠছে। এক পর্যায়ে ছায়া পুরুষটি শক্ত করে চেপে ধরল ফুলের কোমর। বেশ অনেকটাই ঝুঁকে গেল ফুলের দিকে। কোমর থেকে হাত সরিয়ে আঁকড়ে ধরল ফুলের বাহু। হঠাৎ আঘাতপ্রাপ্ত বাহুর উপর শক্ত চাপ পড়ায় আটকে উঠল ফুল। কেঁদে উঠতে যাবে তার আগে ছায়া পুরুষটি এক হাতে ফুলের কামিজের সামনের অংশ তুলে ফেলল। সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়ে গেল ফুলের ফর্সা পেট। এবার মোচড়ামুচড়ি করতে লাগলো ফুল, তবে পেরে উঠল না। ছায়া পুরুষটি এক হাত দিয়ে ফুলের উভয় হাত চেপে ধরে রেখেছে। এবার খানিকটা বিরক্ত হলো হয়তো ছায়া পুরুষটি। ফুলের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, এমনি এমনি আমি কাউকে কিছু দেই না, এটা আমার স্টাজের বাইরে। আমি তোকে আমাকে স্পর্শ করতে দিয়েছি বিনিময়ে তোকে একটু টেস্ট করব। তাছাড়াও আগের পাওনা আছে। রাতে তুই আমার পাওনা বুঝিয়ে না দিয়ে চলে এসেছিলি, এখন সেটাও বুঝে নেব। কথাগুলো এক নাগারে বলে ফুলের পেটের উপর হামলে পড়ল ছায়া পুরুষটি। তীব্র আক্রোশ নিয়ে ফুলের পেটে কর্তৃক ফলিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলতে লাগলো। ছাড়া পাওয়ার চেষ্টায় বিছানার উপর শরীর ছেড়ে দিল ফুল। পেছনের দিকে হেলে পড়ল, তবুও বিন্দুমাত্র ছাড়া পেল না। উল্টো ছায়ামানবটি আরো সুবিধা করে ফুলের পেটে মুখ ডুবিয়ে দিয়েছে। ফুলের মনে হচ্ছে পেটের চামড়ায় কেউ কাঁটা চামচ বসিয়ে দিয়ে মন মতো আঁকিবুকি করছে। সময়ের সঙ্গে আরো হিংস্র হয়ে উঠছে ছায়ামানবটি। এমনভাবে ফুলকে চেপে ধরে রেখেছে ফুল নড়তেও পারছে না। গলা শুকিয়ে গেছে ফুলের। মনে হচ্ছে কয়েক যুগ ধরে পানি খায়নি। ঠোঁটজোড়া কাঁপছে অনবরত। এতক্ষণ শীত লাগলেও এখন ঘেমে গেছে ফুল। কপালের উপর বিন্দু বিন্দু পানি জমেছে, সেই সাথে বয়ে চলেছে ফুলের চোখের জল। গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। এ যেন এক দুঃস্বপ্ন। আচমকা গুমগুম শব্দ ভেসে এলো। বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো ছায়ামানবটি। ফুলের পেট থেকে মুখ তুলে থম মেরে বসে রইল। কিছুক্ষণ যেতেই দ্রুত হাতে ফুলের জামা ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। অশ্রুসিক্ত নয়নে ফুল তাকিয়েছে সেই দিকে। ছায়ামানবটি হালকা ঝুঁকে ফুলের মুখে ফু দিল। কিয়ৎক্ষণের মধ্যে ফুলের চোখ লেগে গেল। সামনে দাঁড়িয়ে থাকা ছায়া পুরুষটি তার কানের কাছে এসে ভরাট গলায় বলল, হ্যাপি বার্থডে টু ইউ মিস্টেক। আগামী জন্মদিনে তোকে স্পেশাল গিফট দেব, প্রমিস।
ডাক্তার নিয়ে ভেতরে প্রবেশ করলো আবেশ। রুমে এসে দেখতে পেল ফুল আগের মতোই শুয়ে আছে। পার্থক্য এইটুকুই, আগে ফুলের চুলগুলো খোপা করা ছিল, বর্তমানে চুলগুলো বেশ পরিপাটি ভঙ্গিতে বুকের উপর ছড়িয়ে রাখা, কাঁথাটাও পেট পর্যন্ত টেনে দেওয়া। নৈশব্দে ঘুমিয়ে আছে ফুল। ডাক্তার এসে বসলো ফুলের সামনে, আলতো হাতে ফুলের গালে চাপ দিয়ে জিভের নিচে থার্মোমিটার রাখলো। কিছুক্ষণ পর তাপমাত্রা চেক করে বলল, ওনার শরীরের তাপমাত্রা তো স্বাভাবিকের ঘরে নেমে এসেছে। আই থিঙ্ক জ্বর ছেড়ে দিচ্ছে। ডাক্তারের কথা শুনে আবেশ ভ্রু কুঁচকে ফুলের দিকে তাকালো। কিছুক্ষণ আগেই তো জ্বরে পুড়ে যাচ্ছিল শরীর, এরই মাঝে জ্বর ছেড়ে দিয়েছে। যাক, খুব চিন্তা হচ্ছিল আমার। ধন্যবাদ ডক্টর। সমুদ্রের ভেজা বালির উপর বসে আছে এক মানব, পাশেই পড়ে আছে 3-4টা শূন্য কাচের বোতল। ক্ষণে ক্ষণে গর্জন তুলে সমুদ্রের নোনা পানি তীরে আছড়ে পড়ছে। চাঁদের ম্লান আলোয় নীলাভ দেখাচ্ছে চারিপাশ। হঠাৎ করে ফোন বেজে উঠল। এই নিয়ে অগণিতবার এই একঘেয়ে রিংটোন বেজে চলেছে। এবার কলটি রিসিভ করা হলো। হ্যালো তেহ, কি হয়েছে তোর? কোথায় আছিস? কি ছেলে মানুষই শুরু করছিস বলতো? রিদম, তুই নিজের সীমা ভুলে যাচ্ছিস। রাফায়েল সিলভাকে বিডিতে এনে তারপর আমাকে কল দিবি। আমি নিজের সীমা ভুলে তোর ক্ষতি তো করিনি তেহ। এইসব সীমা তো কাজের প্রয়োজনে তৈরি করা হয়েছে। কাজের বাইরে কি আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই? আমি কক্সবাজারে আছি। রিদম চমকালো না, বরং স্বাভাবিক গলায় বলল, ভালো তো, জানিয়ে গেলেই পারতি। তোকে বিরক্ত করতে আমাদের ভালো লাগে না। জানিয়ে গেলে শুধু শুধু কল দিতাম না। না জানিয়ে এলেও কল দিতে হবে না, আমি এসব পছন্দ করি না। এরই মাঝে হঠাৎ করে রিদমের হাত থেকে ফোন নিয়ে গেল লুহান। রাফায়েল রিলভাকে আনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাকে দিয়ে তুই কি করবি সেটা তো বুঝতে পারছি না। আমরা তো জানতাম তুই হেডস করিস তাকে। আমি হেট করি না কাউকে। চমকে গেল লুহান। মানে? আরে তুই ডিটেলস বল। তুই তাকে লাভ করিস, শেষমেশ তুই বেডা মানুষের প্রতি আকৃষ্ট হলি, নাও আবার রাফান সিনভার মতো টাকাওয়ালা বুইরা বেটার মতো মন ধরল। টুটটুট আওয়াজে কল কেটে যায়। লুহানের মুখটা চুপসে গেল। দেহকে নিয়ে কি যে করব, ও মানুষ নাকি পাথর। ভাবলাম রেগে মেগে বলবে নো আই অ্যাম স্টেট, তা না করে কল কেটে দিল। লুহানের হাত থেকে ফোনটা নিয়ে গেল রিদম। আমি কিছু বুঝতে পারছি না লুহান। দেহ অদ্ভুত বিহেভ করছে। এর আগে এতটা ডেসপার আর অ্যাগ্রেসিভ হতে দেখিনি কখনো। লুহান তাল মেলালো। আমিও সেটাই ভাবছি, হঠাৎ এই রকম বিহেভ কেন করছে। বাংকারের মাঝ বরাবর এক কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রাফায়েল সিলভাকে। সামনেই বসে আছে উদ্যান, তার এক পাশে লুহান, আরেক পাশে সোহাম। চিরাচরিত রূপে নেই তারা, রোবটের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে। নোবো, টেক দ্য গেগ অফ হিজ মাউথ। লুহান মাথা নেড়ে রাফায়েল সিলভার মুখের বাঁধন খুলে দিতে সে বিশুদ্ধ স্প্যানিশ ভাষায় বলল। উদ্যান আর রাফায়েল সিলভার স্প্যানিশ ভাষার কথোপকথনগুলো বোঝার সুবিধার্থে বাংলায় দেওয়া হলো। মিস্টার টি, কে আপনি? আমাকে এখানে এনেছেন কেন? উদ্যান এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। ইউ গাইস গেট আউট অফ হিয়ার, আই ওয়ান্ট টু স্পিক টু হিম অ্যালোন। উদ্যানের কথায় লুহান আর সোহাম বেরিয়ে গেল। তারা চলে যেতেই উদ্যান বলে ওঠে, তোকে বলেছিলাম আমার হার্টবিট রেট কমে যাচ্ছে। এমন কিছু কর যাতে আমি মরে না যাই, এমন কিছু কর যাতে আমি মরে না যাই। তুই বলেছিস নিজের হার্ট সচল রাখতে হলে এমন কিছু করতে যেটা আমি স্যাটিসফাই হই। আমি সেটাই করতেছি, আর ফলস্বরূপ আমার হার্ট এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তুই এটাকে কিভাবে দেখছিস? ড্যাবড্যাব চোখে তাকিয়েছে রাফায়েল সিলভা। মনে পড়ে গেল 3 বছর আগের কথা, যেদিন উদ্যানকে নিয়ে রিদম আর লুহান তার কাছে গিয়েছিল। রিদম আর লুহানের ধারণা ছিল উদ্যান মানসিকভাবে বিপর্যস্ত, যদিও তারা উদ্যানকে এটা বলেনি যে সিলভা একজন সাইক্রিয়াটিস্ট। তবে উদ্যানের সাথে একান্তে কথা বলার সময় উদ্যান খুব সহজেই ধরে ফেলে যে সে একজন সাইক্রিয়াটিস্ট। তারপর উদ্যান নিজেই তাকে বলে যে তার বন্ধুদের যেন বলে সে মানসিকভাবে একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডাক্তারও উদ্যানের কথায় রাজি হয়ে যায়, কারণ তখনও সে ধরতে পারেনি যে উদ্যান আসলে একজন সাইকোপ্যাথ। যতদিনে সে বিষয়টা বুঝতে পারলো ততদিনে অনেক দেরি হয়ে গেছে। উদ্যান তাকে বাধ্য করেছে বিষয়টা চেপে রাখতে। কি ভাবছিস ডক্টর? উদ্যানের প্রশ্নে রাফায়েল সিলভার বুক কেঁপে উঠল। চশমাটা কোথাও পড়ে যাওয়াতে স্পষ্টভাবে উদ্যানকে দেখতেও পাচ্ছে না। সে ভয়ে ভয়ে বলল, আমি তো সেটাই করেছি যেটা আপনি চেয়েছিলেন। এখন আপনার হার্ট সুস্থ আছে জেনে ভালো লাগলো,
কিন্তু আপনি আমাকে এভাবে তুলে এনেছেন কেন? মাথা গরম হয়ে গেল উদ্যানের, চোখের রং পরিবর্তন হয়ে রক্তিম বর্ণ ধারণ করতে লাগলো। তুই আমার অনেক বড় উপকার করেছিস। আমাকে টেনে এসে 15 বছর আগের আমিতে ফিরিয়ে নিতে যেতে চাইছিস। কথাটা বলতে বলতে উদ্যান গান বের করলো, চোখের পলকে শুট করে দিল রাফায়েল সিলভার পায়ে। ব্যথায় কুকিয়ে উঠল রাফায়েল সিলভার। আর্তনাদ শুনে উদ্যানের বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে গলা চেপে ধরল রাফায়েল সিলভার। তীক্ষ্ণ গলায় রয়ে শুয়ে বলল, আমি টোটালি ইমোশনালাইজ হয়ে গেছিলাম তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আমি ফিল করতে পারছি তোর বোকামির জন্য আমার মাঝখানে অদ্ভুত সব ফিলিংস জন্মাতে শুরু করেছে। এই কুত্তার বাচ্চা, তুই কি আমার শত্রু বুকের সাথে হাত মিলিয়েছিলি? স্বীকার কর, নলে সবগুলো গুলি তোকে খাইয়ে দেব। গলা চেপে ধরাতে চোখ উল্টে যেতে লাগলো রাফায়েল সিলভার। সেই মুহূর্তে উদ্যান ছেড়ে দিল তাকে। কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে রাফায়েল সিলভা বলতে লাগলেন, আপনি এসব কি বলছেন? আমি আপনার শত্রুপক্ষের সাথে হাত মেলাইনি। যেখানে আপনি 24 ঘন্টা আমার উপর নজর রাখেন, সেখানে আমি কিভাবে হাত মেলাবো? আমি তো আপনার কথা মতোই কাজ করেছি। আপনি বলেছেন আপনার ডিসঅর্ডারের কথা গোপন রাখতে, আমি সেটাই করেছি। আপনার সুস্থতার কথা চিন্তা করেই তো বলেছিলাম এমন কিছু করুন যেটা আপনাকে স্যাটিসফাই করে। আপনি তো বুঝতে পারছিলেন না কিসে আপনি স্যাটিসফাই হবেন। সেটা নির্ণয় করতেও আমি আপনাকে হেল্প করেছিলাম। আপনার শত্রুকে যোগ্য শাস্তি দিতে বলেছি। আপনি কি সেটা ঠিকঠাকভাবে করতে পারেননি? প্রচণ্ড ক্রোধে উদ্যানের শরীর থরথর করে কাঁপছে, চোয়াল শক্ত হয়ে গেছে, ঘাড়ের রগ ফুলে উঠেছে। সে এক শকুনি চোখে তাকায় রাফায়েল সিলভার দিকে। এদিকে আমি ওকে সঠিক শাস্তি দিতে পারছি না, সেই জন্য আমার মাঝে তীব্র অশান্তি হচ্ছে। আরেকদিকে আমার নিজের হার্ট আমার সাথে বেইমানি করছে। শত্রুকে কাছে পেয়ে সন্তুষ্ট হচ্ছে, শত্রু ছোঁয়া তৃপ্তি পাচ্ছে। এই ডাক্তার, আমার কি করা উচিত? বল আমাকে, কি করা উচিত আমার? বল আমাকে। ভয়ে ভয়ে ঢোক গিল রাফায়েল সিলভা। উদ্যানের মতো সাইকোপ্যাথ তাকে যখন তখন মেরে ফেলতে পারে, সেটা সে জানে। আমি আপনাকে বলবো, আমাকে মারবেন না প্লিজ। কথাটা শুনে উদ্যানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ পর্যন্ত সে যার সামনে হেসেছে তার মৃত্যু কনফার্ম করে থেমেছে। যদিও এটাকে হাসি বলা যায় না, তবুও খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। ইউ চুজ ইউর ডেস্টিনি, ভেরি গুড। তুই বলেছিলি আমার শত্রুকে আমি শাস্তি দিতে পারলেই আমি স্যাটিসফাই হব, আর বর্তমানে তুই আমার শত্রু। তুই মরতে চাস না মানে বেঁচে থাকতে চাস? দ্যাটস মিন তোর মরে যাওয়া উচিত। কথাটা বলে এক মুহূর্ত থামল না উদ্যান। গান তুলে রাফায়েল সিলভার মুখ বরাবর গুলি চালিয়ে দিল। একটা দুটো নয়, সবগুলো গুলি চালিয়ে ঝাঁঝরা করে ফেলল রাফায়েল সিলভার মুখায়াবব। কক্সবাজার শহরের 2 রুমের ফ্ল্যাটে এটা ফুলের দ্বিতীয় দিন। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীতিগ্রস্ত ফুল। জ্বরের ঘরে সে নিজের স্বামী নামক দানবকে অনুভব করেছিল। ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে। এখনো বিশ্বাস করে উঠতে পারছে না যে সবটাই একটা দুঃস্বপ্ন ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেট গভীরভাবে পরীক্ষা করছে ফুল। এই নিয়ে কয়বার যে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হিসাব নেই, কিন্তু না, বরাবরের মতো এবারও কোনো দাগ বা কামড়ের নিশানা পেল না ফুল। কামিজ ঠিক করে স্বস্তি শ্বাস ফেলল, যদিও সে স্বস্তি পাচ্ছে না। মনের ভেতর অজানা আশঙ্কা খচখচ করছে। পা টিপে টিপে ব্যালকনিতে গেল ফুল। দোতলার ফ্লোরে রুম ভাড়া নিয়েছে তারা। এখান থেকে কেউ কিভাবে রুমে আসবে? নিজের মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছে, তবুও অবুঝ মন মানছে না। ধ্যাৎ, এই খোলা বেলকনিটাই আমায় শান্ত হতে দিচ্ছে না। বেলকনিতে গ্রিল লাগায়নি কেন কে জানে। আবেশ ভাইকে কিছু বলতেও পারছি না। নিজেই যেখানে শিওর যে দানবটা আসেনি, সেখানে আবেশ ভাইকে কিছু বলি কিভাবে? গালে হাত থেকে নিজের মনে বিড়বিড় করছে ফুল। তখনই পোড়া পোড়া গন্ধ নাকে এলো। চকিত নয়নে ফুল পেছনে ঘুরে তাকালো। হায় আল্লাহ, চা বানানোর জন্য চুলে দুধ বসিয়েছিলাম, ভুলেই গেছি। এক দৌড়ে কিচেনে চলে গেল ফুল, কিন্তু ততক্ষণে দুধ টেনে গিয়ে পাতিল কালো হয়ে গেছে। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিল ফুল। গভীর শ্বাস নিয়ে নিজের মাথায় চাপড় মেরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।